প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। যশোর জেলা স্কুলের অনলাইন ক্লাসে আমি আব্দুর রহমান, সহকারী শিক্ষক বাংলা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রথমে বলো যে পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণী, সর্বশ্রেষ্ঠ প্রাণী কি? মানুষ। নিশ্চয়ই বলবা মানুষ। আচ্ছা, মানুষ। এই মানুষদেরকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা আছে পুরুষ আর একটা আছে মহিলা ইত্যাদি শব্দ আমরা ব্যবহার করতে পারি, বিপরীত লিঙ্গ। আচ্ছা, তো পুরুষ শব্দের যদি একটি সমার্থক শব্দ আমরা বলি তাহলে নিশ্চয়ই তোমরা বলতে পারবো অনেকগুলো শব্দের মধ্যে নর বা নরও কথাটা তোমরা বলতে পারবা, নর। আচ্ছা, এই নর শব্দের বিপরীত লিঙ্গ যদি আমরা বলি তাহলে আমরা কি বলতে পারি? নিশ্চয়ই তোমরা চিৎকার করে বলবে যে নারী। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা তোমাদের বইয়ে কাজী নজরুল ইসলাম লিখেছেন নারী কবিতাটি। আচ্ছা, তো তোমরা বই খোলো, বই খুলে তোমরা দেখো বাংলা প্রথম পত্রের বইয়ে 108 এবং 9 পেজে তোমরা দেখো যে নারী কবিতাটি। তোমরা এই কবিতাটি তোমরা কাজী নজরুল ইসলাম সম্পর্কে তিনটি তথ্য পড়ো এবং মনে রাখবা। আচ্ছা, তো আমি একটু বোর্ডে লিখি। নারী কাজী নজরুল ইসলাম। আচ্ছা, কাজী নজরুল ইসলাম, এনার জন্ম একটু লিখে রাখি। জন্ম মৃত্যু সাল 1899 থেকে 1976। আচ্ছা, মৃত্যু 1976। তাহলে আমি প্রথমে নারী কবিতাটি একটু আবৃত্তি করব, তারপর তোমাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেব। আচ্ছা, নারী কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বোন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয়ী লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীরা ছিল দাসী। বেদনার যুগ, মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠিছে ডঙ্কাবাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকেই। ধন্যবাদ। আমি একটু পড়ার চেষ্টা করলাম, নিশ্চয় আমার থেকে তোমরা আরও অনেক ভালো কেউ কেউ পড়তে পারবে এ বিশ্বাস আমার আছে।
তাহলে আমরা এখন এই কবিতাটি একটু বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, লাইন বাই লাইন ব্যাখ্যা করে বুঝাবো। কিন্তু তার আগে আমি তোমাদের কিছু যুক্তবর্ণ এবং তার মানে আমি যুক্তবর্ণ ভাঙবো এবং তার মানে একটু লিখে দিই, তাহলে তোমাদের পরবর্তী বিশ্লেষণ বুঝতে আরও সুবিধা হবে। তাহলে আমরা এখান থেকে লিখি যে ধরো এখানে শব্দটা আছে অশ্রু। অশ্রুতে আমরা এই যুক্তবর্ণটা নিই, সমান সমান আমরা কি পাবো? হ্যাঁ, এই তালবস্যা হস যোগ, আচ্ছা, তারপরে র হস যোগ রস্যু। আচ্ছা, আমরা যুক্তবর্ণ ভাগ করলাম। অশ্রু মানে চোখের পানি, অশ্রু মানে চোখের পানি, মানে কান্না করার সময় আমাদের চোখ দিয়ে পানি পড়ে, এটা আছে অশ্রু। আচ্ছা, এরপরে আমরা যদি শব্দ নিয়ে একটি ভগ্নী, আচ্ছা, ভগ্নী আছে গয় নোফলা। আচ্ছা, তাহলে গ হস যোগ দন্তন্য। আচ্ছা, এই ভগ্নী মানে কি? ভগ্নী মানে আছে বোন। ভাই যেমন ভাইয়ের বিপরীত বোন, তেমনি ভগ্নী মানে বোন। যেমন আমরা বলি ভগ্নীপতি অর্থাৎ ভগ্নীর স্বামী, তাহলে ভগ্নী মানে বোন। আচ্ছা, তারপর একটি শব্দ নেই লক্ষ্মী। এই লক্ষ্মী শব্দ থেকে নেব ক্ষীয় মো। তাহলে আমরা এখান থেকে কী পাবো? একটা পাবো আছে ক হস যোগ মূর্ধন্য স যোগ মো। আচ্ছা, তাহলে লক্ষ্মী মানে কি? যারা নীরবে নিবৃত্তিতে সবার মঙ্গল কামনা করে বা মঙ্গলের জন্য কাজ করে, এরা আমরা লক্ষ্মী বলতে পারি। আচ্ছা, তারপরে স্মৃতি একটি শব্দ নিয়ে, এখানে স্মৃতি শব্দটা আছে, তাহলে স্মৃতি আছে আচ্ছা, স্মৃতি আছে আমরা দন্তস্বই মরি, অর্থাৎ এইখান থেকে আমরা পাচ্ছি একটা আছে দন্তস্ব যোগ মোহস যোগ এখানে রিকার, এই। আচ্ছা, স্মৃতি মানে কি? স্মৃতি মানে হচ্ছে যা আমাদের মানে মনে রাখি, যেটা আমরা মনে রাখি। আর এর বিপরীত শব্দ তো বিস্মৃতি। বিস্মৃতি মানে যেগুলো আমরা ভুলে যাই। তাহলে নিশ্চয়ই কোনো ঘটনা আমরা মনে রাখি, সেটা আমাদের স্মৃতিপটে থাকে। আচ্ছা, তাহলে আমরা এই শব্দগুলো তোমরা দেখো, এখানে তিনটে যুক্তবর্ণ, তিনটে বর্ণ এখানে ধ্বনি নিয়ে এই শব্দটি গঠিত হয়েছে। তিনটে ধ্বনি, একটা দুটো তিনটে, এখানে দুটো, একটা দুটো, এখানেও তিনটে, 1 2 3। আমরা জানি যে যুক্তবর্ণের যদি দুটো যুক্তবর্ণ নিয়ে কোনো শব্দ গঠিত হয়, তাহলে আমরা প্রথমে স্বরধ্বনি লোপ চিহ্ন বা ওখানে হর্ষ চিহ্ন দিয়ে থাকি। কিন্তু যেহেতু তিনটে যুক্তবর্ণ নিয়ে যখন গঠিত হবে, তখন কিন্তু আমরা প্রথম দুটোতে হর্ষ দিব, হর্ষ মানে স্বরধ্বনি লোপ চিহ্ন দিব, শেষেরটাতে থাকে না। আচ্ছা, তাহলে সেরকম আমরা ম্যাক্সিমাম তিনটে যুক্তবর্ণ নিয়ে যে সমস্ত শব্দ গঠিত, সেইগুলো আমরা এখানে বললাম, এইটি শুধু দুটো। তো ঠিক আছে, আমরা এগুলোর যুক্তবর্ণ ভাঙা শিখলাম, এর মানেও আমরা জেনে ফেলেছি। ঠিক আছে, তোমরা এগুলো সবই কিন্তু খাতায় লিখে রাখবে। আমি বোর্ডে যা যা লিখবো শেষে কিন্তু প্রশ্ন দিব, অনুধাবনের প্রশ্ন, সেগুলো কিন্তু তোমরা লিখে রাখবে এবং আমি উত্তরও বলবো, তোমরা লিখে রাখবে। তো ঠিক আছে, আমি এটা মুছে দিই, তোমরা লিখে নাও দ্রুত। আচ্ছা, এখন আমরা কি করি, এটা আমি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, আশা করি বুঝতে পারবে। যে প্রথমে একবার তো পড়েছি। আচ্ছা, এখন দেখো লেখা আছে প্রথমেই সাম্যের গান গাই। সাম্যের গান অর্থাৎ সমতা। এখন কাজী নজরুল ইসলাম কেন এই সমতার কথা বললেন?
সমতা, নারী পুরুষের সমতা। এখন এই যে দেখো, আমাদের যাদের জ্ঞান কম, সাধারণ মানুষ যারা আমরা কবিতা লিখতে জানি না, কিছু আবিষ্কার করতে পারছি না, কিন্তু এই পৃথিবীতে অনেক কবি, সাহিত্যিক, বিজ্ঞানী আছে, হ্যাঁ, আছেন যারা অনেক কিছুই বুঝতে পারেন, হ্যাঁ, আবিষ্কার করতে পারেন, অনেক জটিল কিছু তারা বুঝতে পারেন, সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো বুঝতে পারেন। সেগুলো আমাদের সামনে ওনারা তুলে নিয়ে আসেন, লেখার মাধ্যমে আমাদের সামনে ধরেন, আমরা সেগুলো পড়ে নিজেরা একটু জ্ঞান লাভ করি, আমরা পৃথিবী সম্পর্কে জানতে পারি। তো কাজী নজরুল ইসলাম নিশ্চয়ই আধ্যাত্মিক মানুষ, তিনি কিন্তু দেখেছেন চোখের সামনে যে পুরুষরা গায়ে একটু শক্তি সামর্থ্য বেশি আছে, পুরুষরা বাহিরে কাজ করে, হ্যাঁ, তাদের একটু হয়তো জ্ঞান বুদ্ধি বেশি, এরকম যে পুরুষরা ধারণা করে। এই জন্য নারীদের প্রতি নিশ্চয়ই একটা অমানবিক নির্যাতন বা একটু মানে বৈষম্যমূলক আচরণ কিন্তু অনেক সময় পুরুষ শাসিত সমাজ, পুরুষরা করে ফেলে। এই করার কারণে এটা যে একটি অন্যায়, একটি অন্যায়, সেটা কিন্তু সাধারণ মানুষ যারা আমরা এই খারাপ কাজটি করছি, নারীদের সাথে অনেক সময় দুর্ব্যবহার করছি, শারীরিক নির্যাতন থেকে শুরু করে অনেক ধরনের, হ্যাঁ, এমনকি তাদের মজুরিও কম দেওয়া হয়, কাজের বিনিময়ে যে মজুরি দেওয়া হয় সেটাও কম দেওয়া হয়। তো এইখানে কাজী নজরুল বলছেন যে আমরা যারা করি এই ধরনের অন্যায় কাজ, তাদেরকেও কিন্তু ফিরিয়ে আনছেন, আমাদের কিছু জ্ঞান দিচ্ছেন, সবাইকে জ্ঞানী করে তুলছেন। কি বলে যে আমরা যারা এই খারাপ কাজটি করছি তারা বুঝতে পারছি না এটাই খারাপ কাজ, কিন্তু কাজী নজরুল দেখো বুঝতে পেরেছেন এবং আমাদেরও কিন্তু এর থেকে ফিরিয়ে নিয়ে আসছেন, সমাজ পরিবর্তন হয়ে গেল। এখন আর ওইভাবে নারীদের এখন আর হয়তো বা নির্যাতিত হতে আমরা দেখি না। তাহলে কবি কাজী নজরুল ইসলাম বলছেন সাম্যের গান গাই, অর্থাৎ আমি সবাইকে সমান চোখে দেখি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, পুরুষ এবং রমণী বা নারী কোনো ভেদাভেদ নাই, অর্থাৎ কোনো ভেদাভেদ আমি করতে চাই না। হ্যাঁ, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, মানে সবাই সমান। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। অর্থাৎ এই পৃথিবী একসময় শুধু বনে জঙ্গলে পরিপূর্ণ ছিল, পৃথিবীর সৃষ্টির ইতিহাস আমরা জানি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই যে পৃথিবীতে মানুষ, এই যে সৃষ্টির সেরা জীব, মানুষ সৃষ্টি করে দিলেন সৃষ্টিকর্তা, এরপরে এই মানুষ তার মেধা যোগ্যতা দিয়ে আস্তে 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 এই পৃথিবীকে সুন্দর করে তুলেছে। এই বিল্ডিং, এই ফ্যান, এই এসি, এই লাইট, এই পথঘাট, এইগুলো কিছুই ছিল না এক সময়। মানুষ এই প্রকৃতির উপাদান ব্যবহার করে 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 আজকের এই পৃথিবীকে সুন্দর করেছে। কিন্তু সুন্দর করেছে কি শুধু পুরুষ? না, পুরুষ শুধু করে নাই, এই সুন্দরের পিছনে, এই সুন্দর করার পিছনে এই নারীরাও কাজ করেছে, হ্যাঁ, দিনরাত তারাও পরিশ্রম করেছে। তাই বলছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি ছিল কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তাহলে ভালো কাজ যেমন নারী পুরুষ মিলেই করেছে, ওরা অর্ধেক করেছে, আমরা অর্ধেক করেছি, পুরুষরা অর্ধেক করেছে, এরকম বলতে চাই। অর্থাৎ এখানে পাশাপাশি থেকেই কিন্তু নারী পুরুষ সমানভাবে এই সুন্দর পৃথিবী গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে। তারপরে বলতেছেন যে বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি, পাপ তাপ অর্থাৎ পাপ কাজ যদিও করে, হ্যাঁ, পাপ যদিও কিছু করা হয়, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী, সেটাও কিন্তু এই নারী পুরুষ মিলেই কিন্তু করেছে। সুতরাং একার ঘাড়ে জোর চাপিয়ে দিয়ে কোনো লাভ নাই, এটা শুধু হয়তো সময় ক্ষেপণ, পরিশ্রম ছাড়া কিছুই নয়। জগতের যত বড় বড় জয়, যত বড় বড় অভিযান, মাতা ভগ্নীয় বধূদের তাকে হইয়াছে মহিয়ান। যত বড় বড় অভিযান পরিচালিত হয়েছে পৃথিবীতে, এই যে আমরা আমেরিকা আবিষ্কার করলো, হ্যাঁ, এই যে বিভিন্ন দেশ নৌকা চালিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে একটার পর একটা এই যে আবিষ্কার বা বিজ্ঞানীরা আবিষ্কার করছে, এগুলো কিন্তু নারীদের অবদানও কম নয়। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান পরিচালিত হয়েছে, মাতা ভগ্নী, মাতা মানে মা, ভগ্নী মানে বোন, এবং বধূ মানে স্ত্রীদের, হ্যাঁ, ত্যাগে হয়েছে মহিয়ান হয়েছে, এই তারা ত্যাগ করেছে। কারণ এই বড় বড় যুদ্ধে অভিযানে অনেক স্বামী, হ্যাঁ, তা স্ত্রীর স্বামী মারা গেছে, তাহলে সেই স্ত্রী এখন বিধবা, তার কি অবদান কম? সে রান্না বান্না করে, হ্যাঁ, কাপড় চোপড় গুছিয়ে দিছে, তারপরে দেশে এমনি প্রেরণা তো আছেই। আচ্ছা, মাতা তার ছেলেকে উৎসাহিত করেছে এই সমস্ত কাজের জন্য, দেশের স্বাধীনতার জন্য,
বোন তার ভাইকে যুদ্ধে যাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য বলেছে। হ্যাঁ, এই সমস্ত উৎসাহী কিন্তু পুরুষরা আজকে এত বড় বড় অভিযান পরিচালনা করতে পেরেছে, কখনো ব্যর্থ কখনো বেশিরভাগই সফল হয়েছে, কিন্তু এর পিছনের শক্তি হিসাবে নারীরা কিন্তু অবদান রেখেছে। হ্যাঁ, আমাদের মুক্তিযুদ্ধেও কিন্তু নারীরা একেবারে সরাসরি রণাঙ্গনে গিয়েও যুদ্ধ করেছে তারা। সুতরাং সব ক্ষেত্রেই তাদের অবদান অবশ্যই আছে। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে। কোন রণে, রণে মানে কি? যুদ্ধে। কোন যুদ্ধে কত খুন দিল নর, কতজন মানুষ, কত নর মানুষ মানে পুরুষ মানুষ মারা গেল, এইটা কিন্তু ইতিহাস লিখে রাখেছে। কত নারী দিল শীতের সিঁদুর, লেখা নাই তার পাশে। আমরা কিন্তু যে সমস্ত নারীরা মারা গেল অথবা মনোকষ্ট নিয়ে আজকে তার বাড়িতে বসে আছে, দুঃখের দিন গুনছে, অথবা তার স্বামী থাকলে ছেলে থাকলে তাদের সুখের দিন থাকতো, কিন্তু তা দেখো, হ্যাঁ, কত নারী দিল শীতের সিঁদুর, লেখা নাই তার পাশে। এই যে নারীরা তার স্বামীকে হারাচ্ছে, এই নারীর অবদানের কথা কিন্তু এই বীরের স্মৃতির ইসলামের গায়ে লেখা নেই। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখে রেখেছে কেবা, কেউ তাদের কথা লিখে রাখে নাই। কোনো কালে একা হয়নি গো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। অর্থাৎ কোনো কালে পুরুষের তরবারি একা জয়লাভ করতে পারেনি, জয়লাভ করেনি, এর পিছনে জয়ের নিয়ন্তা দেবী হিসাবে, হ্যাঁ, নিয়ন্তা দেবী হিসাবে এই নারীদের অবদান রয়েছে, নারীদের উৎসাহ রয়েছে। আচ্ছা, পরে চলে যাই। সে যুগ হয়েছে বাসি, অর্থাৎ সে যুগ বাসি হয়ে গেছে, চলে গেছে, সে যুগ আর নেই। যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা ছিল দাসী। পুরুষ দাস ছিল না, কিন্তু নারীরা দাসী ছিল। এমন একটা যুগ ছিল, নারীদেরকে দাসী হিসাবে ঘরে বন্দি করে রাখা হতো, কিন্তু সে যুগ এখন বাসি হয়ে গেছে, সে যুগ আর নাই। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি, কারো উঠেছে ডঙ্কাবাজি। ডঙ্কা মানে কি? জয় ঢাক বেজে উঠেছে, ঘোষণা করে দেওয়া হয়েছে যে কেউ এই পৃথিবীতে কেউ আর কারোর অধীনে আটকা থাকবে না। হ্যাঁ, এই জন্যে এই মানে এটা মানে এই ডঙ্কা বেজে উঠেছে। ডঙ্কা বেজে মানে একেবারে জয় ঢাক বেজে উঠেছে যে এই পৃথিবীতে, এই জন্য ঘোষণা করা হয়েছে যে এই পৃথিবীতে কেউ আর কারোর অধীনস্থ থাকবে না। অধীনস্থ থাকবে না মানে আছে যে একেবারে অবৈধভাবে কেউ আটকে রাখতে পারবে না, যেমন ওই বন্দি অবস্থায় থাকতে পারবে না। আচ্ছা, তাহলে বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি কেন বলছে? বেদনার যুগটা কি? মানুষের যুগ বুঝলাম যে আজকে শিক্ষা দীক্ষায় উন্নতির ফলে মানুষের মানবিকতা বোধের ব্যাপকভাবে জাগরণ ঘটেছে, আমরা একে অপরের জন্য কাজ করছি, এটা মানুষের যুগ। সাম্যের যুগ মানে সমতার যুগ। হ্যাঁ, অনেক ক্ষেত্রেই নারী পুরুষের সমতা প্রতিষ্ঠিত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই পৃথিবীতে আধুনিক শিক্ষা দীক্ষার ফলে আজকে এই পর্যায়ে আমরা কিন্তু অনেক সমতা, নারী পুরুষের সমতা, সবাই চাকরি করছে। নারীরা রাস্তার ইট ভাঙা থেকে শুরু করে একেবারে বিমান চালাচ্ছে। তাহলে কোথায় নেই তারা? সবাই আছে, পুরুষরাও কাজ করছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাম্যের যুগ প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু বেদনার যুগ কেন? বেদনার যুগটা এই কারণে কবি বলছেন যে কবির চোখে দেখছেন যে আজকে আধুনিক যুগে এসেও আমরা দেখতে পাচ্ছি যে মানুষের যুগ প্রতিষ্ঠা হয়েছে, সাম্যের যুগ হয়েছে, অনেক ক্ষেত্রে হয়েছে, কিন্তু কোনো ক্ষেত্রে কবি যেন দেখতে পাচ্ছেন যে এখনও নারীরা সেই অবহেলিত, নির্যাতিত, হ্যাঁ, এখনও কোনো জায়গায় নারীদের সেই নির্যাতিত হতে দেখছে কবি। তাই বলছে এই যে দেখছেন এখনও নারীরা নির্যাতিত, কোনো জায়গায় নির্যাতিত, অবহেলিত, এই দৃশ্য দেখে কবি এখানে বেদনার যুগও বলছেন। এইবার বলছেন পরের লাইনে আমরা কি যাই, নর যদি রাখে নারীকে বন্দি, নারীরে বন্দি, তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। নর যদি পুরুষ শাসিত সমাজ তারা যদি নারীকে বন্দি রাখে, অর্থাৎ তাদের যদি আধুনিক সুযোগ সুবিধা না দেয়, আধুনিক সুযোগ সুবিধা বলতে এখানে আমরা বলছি লেখাপড়ার সুযোগ সুবিধা, তাই লেখাপড়ার সুযোগ সুবিধা দিল না, তাহলে এই নারীরা কি হবে? শিক্ষিত হতে পারবে না, লেখাপড়া জানবে না। তাহলে পুরুষরাই শুধু লেখাপড়া জানবে। তাহলে একজন শিক্ষিত পুরুষের স্ত্রী যদি অশিক্ষিত হয়, তাকে নিয়ে তো সবসময় সমস্যায় পড়বে এই পুরুষই, তাই না? অনেক ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি। এইখানে দেখো বলছে যে নর যদি রাখে নারীরে বন্দি, নারীর বন্দি মানে কি? সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, নারীকে বন্দি করে রাখে, কোণঠাসা করে রাখে। হ্যাঁ, তাহলে কি? তবে
এরপর যুগে কী হবে, আপনারই মানে কি নিজের, পুরুষের নিজের রচনা করা কারাগারে পুরুষ মরিবে ভুগে, অর্থাৎ পুরুষ ভুগে ভুগে মরবে, অর্থাৎ যন্ত্রণা পাবে। কেমন যন্ত্রণা পাবে, আমি একটা উদাহরণ দিই। যদি এখানে যদি বলি যে ধরো দুইজন মানুষ, দুইজন পুরুষ, তার দুটো ছেলে দুটো মেয়ে আছে, আর একজনের দুটো ছেলে দুটো মেয়ে আছে, কিন্তু একজন তার ছেলেদের সাথে সাথে মেয়েদেরও স্কুলে পাঠায় এবং তারাও শিক্ষা দীক্ষা অর্জন করে এখন যার যার ক্ষেত্রে মোটামুটি প্রতিষ্ঠিত, অর্থাৎ চাকরি বাকরি করছে। আর একজন যে পুরুষের কথা বলছি, তারও মেয়ের ছিল, তারা শুধু ছেলেদের শিক্ষিত করিয়েছে কিন্তু মেয়েদেরকে স্কুলে পাঠায়নি, তাহলে তার মেয়েরা অশিক্ষিত অবস্থায় রয়েছে। এখন এই মেয়েদেরকে একসময় বিয়ে দিতে হবে, এখন বিয়ে দিলে এখন কি হবে, দেখো যে এই মেয়েরা এখন দেখা গেছে যে অনেক সময় হয়, এরকম হয় যে বিয়ে দেওয়ার পরে কিছু বছর পরে স্বামীটা মারা গেল, যদি যায় এরকম দুর্ঘটনা ঘটে, তাহলে ওই মেয়ে কোথায় আশ্রয় নেবে এবার পরে? দেখো সেই বাবার বাড়িতে, সেই বাবার কাঁধের উপরে ভর করে তাকে বেঁচে থাকতে হবে। কিন্তু ওই যে আগের লোকটার মতো যদি তিনি মেয়েদেরকেও শিক্ষিত করতেন, তাহলে কিন্তু সে কিন্তু চাকরি বাকরির সুবাদে অন্তত নিজের পায়ে নিজে দাঁড়াতে আত্মসম্মান নিয়ে বাঁচতে পারত। তো ঠিক আছে, তাহলে দেখো এই যে পুরুষের ঘাড়েই কিন্তু এই নারীরা সবসময়, যদি পুরুষরা নারীকে বন্দি রাখে, অর্থাৎ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে, লেখাপড়া থেকে বঞ্চিত করে, সব কিছু থেকে বঞ্চিত করে, তাহলে এরা যে সমস্যা সৃষ্টি করবে, অজ্ঞ থাকবে, এই অজ্ঞতার কারণে পুরুষ সামনের দিকে এগোতে পারবে না, পদে পদে তারা বিপদে পড়বে। এখানে এই কথা বোঝানো হয়েছে। শেষ লাইনটা হচ্ছে এই, যুগের ধর্ম এই, কাজী নজরুল চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছেন, যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকেই। অর্থাৎ যুগের ধর্মটাই যে যদি তুমি এই যুগে কাউকে অধিকার বঞ্চিত করো, যুগের ধর্ম এই, 12 বছর এক যুগ হয়, যুগের ধর্ম এই, পীড়ন যদি তুমি পীড়ন করো, সেই পীড়ন তুমি ফেরত পাবা। অর্থাৎ ওই যে লেখাপড়ার সুযোগ সুবিধা না দিয়ে আমরা পদে পদে পুরুষরা কোনোভাবেই উপরে উঠতে পারবো না। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা পীড়ন করলে সে পীড়নে সে পীড়া দেবে তোমাকেই, আমরা যে বলি বাংলা প্রবাদ, ইট কেলটি মারলে পাট কেলটি খেতে হয়, ঠিক অনুরূপভাবে যে কাউকে অধিকার বঞ্চিত করলে আমরাও বিপদে পড়ে যাব। তো আমি এখানে একটু বোঝানোর চেষ্টা করলাম, তোমরা নিশ্চয়ই বুঝেছ। সামনে থাকলে হয়তো বা কিছু প্রশ্ন করতে পারতে। তো আমি তোমাদের এখানে মোটামুটি নারীদের নিয়ে আমি একটুখানি 2-1 মিনিট বলি, এরপরে তোমরা আরও একটু খেয়াল করো যে নারী কবিতার কাজী নজরুল ইসলাম লিখেছেন কেন, নারীদের নিয়ে লিখতে গেলেন। আমি প্রথমে একটু বলার চেষ্টা করেছিলাম, আসলে নারীদেরকে আমরা পুরুষ শাসিত সমাজ, পুরুষরা অনেক ক্ষেত্রে আগেকার দিনে, এখন হয়তো কমে গেছে, এটা অনেক কমে গেছে। আগেকার দিনে পুরুষদের দ্বারা নারীরা নির্যাতিত হতো, শোষিত হতো। তাই আমাদেরকে যারা এই অত্যাচার নির্যাতন করতো, পুরুষরা নারীদের প্রতি যারা অত্যাচার নির্যাতন করতো, যে সমস্ত পুরুষরা, তাদেরকে বোঝানোর জন্য তাদের তো বাড়ি বাড়ি যে এক এক করে বোঝানো যায় না, তাই কবিতার মাধ্যমে, যেহেতু কবি, তাই কবিতার মাধ্যমে আমাদের জ্ঞান দিলেন, তাদেরকে বোঝাচ্ছেন যে না, নারী পুরুষ সবাই সমান। তুমি যে আজকে এত বড় লোক হচ্ছ, অমুক হচ্ছ, তমুক হচ্ছ, এর পিছনে নারীর, তুমি কার পেট থেকে হয়েছো? আমি একজন মায়ের পেট থেকে হয়েছি, নারী। তা নারী যদি না থাকে, তাহলে আমরা কিভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করব পুরুষরা, বা আমরা কিভাবে এই যে রান্না বান্না করে দিচ্ছে, কাপড় চোপড় সাফ করে দিচ্ছে, কত কাজ, এবং তারা জ্ঞান বিজ্ঞানের চরম পর্যায়ে উন্নীত হয়েছে সবাই, নারীরাও। তো সুতরাং তাদের অবদান তো খাটো করে দেখলে হবে না, সুতরাং আমাদেরকে মানবিক হতে হবে। আমরা অনেক সময় এই যে স্কুলে, আমরা বাড়িতেও নারীদেরকে নিগৃহীত, নির্যাতিত হতে দেখি, পথে ঘাটে আমাদের মা বোনদের এরকম বিভিন্ন কথা বলতে শুনি। কিছু কিছু পুরুষ দ্বারা এরকম কথা বলা হয়, কিছু খারাপ কথা, কিছু বাজে বিহেভ করা হয়, কিন্তু আমরা যেন তা না করি। আমাদের আজকের এই শিক্ষা, সেইখান থেকে নারী কবিতার থেকে শিক্ষা নিতে হবে। আমরা নারীর প্রতি যেন সহিংস না হই, বিরূপ মন্তব্য না করি। অবশ্যই আমাদের যেমন মা আছে, বোন আছে, আমরা যেমন তাদের প্রতি যেমন আচরণ করি, আমাদেরও কিন্তু আজকের শিক্ষা হচ্ছে এই নারী কবিতা থেকে। কাজী নজরুলের এই লেখা সার্থক হবে যদি আমরাও আমাদের ক্ষেত্রে এরকম নারীদের প্রতি সহনশীল, মানবিক আচরণ করতে পারি, তাহলে না পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। পৃথিবীতে কোনো মা বোন এইভাবে আর্তনাদ করবে না। তো ঠিক আছে, আমি একটু বলার চেষ্টা করলাম। আমি কয়েকটা অনুধাবনের প্রশ্ন দিই, বাড়ির কাজ, এই বাড়ির কাজটা তোমরা লিখে রাখবে।
খাতা কলম রেডি রাখো এবং লিখে নাও। এবং এর উত্তর আমি কিন্তু বলে দিয়েছি, তোমরা জাস্ট উত্তরটা আরও সুন্দর করে লিখবে। সেটা হচ্ছে বেদনার যুগ বলতে কবি কি বুঝিয়েছেন। আমি 1 নম্বর প্রশ্ন, বেদনার যুগ বলতে কবি কি বুঝিয়েছেন। আচ্ছা, একটা প্রশ্ন আর দুটো প্রশ্ন দিব। আচ্ছা, সেটা হচ্ছে পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই। তোমাকেই বলতে কবি কি বুঝিয়েছেন। আর একটা প্রশ্ন দিই, সে যুগ হয়েছে বাসি। হ্যাঁ, সে যুগ হয়েছে বাসি বলতে কি বোঝানো হয়েছে। আচ্ছা, তো এই 3টা প্রশ্ন আমি তোমাদের দিলাম। বেদনার যুগ বলতে কবি কি বুঝিয়েছেন, আর পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দিবে তোমাকেই বলতে কবি কি বুঝিয়েছেন। আর একটা প্রশ্ন আছে, সে যুগ হয়েছে বাসি বলতে কি বোঝানো হয়েছে। বোঝানো হয়েছে কবিতার যেমনটি বুঝিয়েছেন কবি সেরকম করে, নিজের মতো করে না কিন্তু, হ্যাঁ বোঝানো হয়েছে। তো ঠিক আছে, আজকে তোমাদের এই তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।